পিওকে কি ভারতের মানচিত্রে যোগ হতে চলেছে? পাকিস্তান ভেঙে কি দুটুকরো হয়ে যাচ্ছে? আভ্যন্তরীণভাবে টুকরো টুকরো হতে যাচ্ছে পাকিস্তান। আজকের এই ভিডিওতে আমরা কি ঘটছে, এর জন্য দায়ী কারা, আন্তর্জাতিক প্রক্রিয়া, প্রতিক্রিয়া, সমস্ত কিছু আপনার সামনে ডিকোড করব। ভারতের জন্য এটা সুফল নাকি ঝুঁকি? কি আফগানিস্তান, বেলুচিস্তান ফ্যাক্টর কিভাবে সব মিলিয়ে পাকিস্তানকে সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে, বিস্তারিতভাবে আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে দেখতে থাকুন, ভিডিওটি আপনার পক্ষে দুর্দান্ত হবে। তাই সব দিনের মতো আজকেও বলছি, যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে কিন্তু ভুলবেন না। চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। নমস্কার, আমি রাজকুমার আর আপনি দেখছেন জিওটিক্যাল। শুরুতেই বলি পিওকে কি। দেখুন, 1947 ও 48 সালের সংঘাতের পরে আমরা প্রত্যেকেই জানি এই সারা পৃথিবীর কাছে জানা যে কাশ্মীর বা জম্মু কাশ্মীর এটিকে দুভাগে ভাগ করা হয়েছিল। তার এক অংশ পিওকে বা পাক অকুপাইড কাশ্মীর বা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর বলা হয়। ঐতিহাসিকভাবে এখানে পলিটিক্যাল স্ট্রাকচার জটিল, স্থানীয় নেতৃত্ব, মৌলিক নাগরিক পরিষেবা এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণের মিশ্র ব্যবস্থা আছে। কিন্তু ঘটেছেটা কি? গত কয়েক সপ্তাহে পিওকের বিভিন্ন শহরে ব্যাপক প্রতিবাদ দেখা গেছে। বিশেষ করে মুজাফফরবাদ, রাওয়ালকোট এবং গিলগিস্টবাসে প্রতিবাদীরা ন্যায় বিচার আর সামন্ততান্ত্রিক অর্থ বিতরণ ও সুষ্ঠু রাজনৈতিক প্রতিধ্বনিত হচ্ছে। প্রতিবাদের তলায় কিছু নির্দিষ্ট কারণ লক্ষ্য করা যাচ্ছে। কি সেই কারণ? স্থানীয় জলবিদ্যুৎ এবং প্রাকৃতিক সম্পদ কেন্দ্রীয় প্রদেশে চলে যায়। বিষয়টা আমি একটু ব্যাখ্যা করি। দেখুন, এখানে যে ঝিলাম নদী রয়েছে, সেই নদী থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু সেই জলবিদ্যুৎ ওখানকার স্থানীয় মানুষ পায় না। সেটা চলে যায় কোথায়? পাঞ্জাব প্রদেশে। স্থানীয়রা তারা যে প্রকৃত তাদের যে প্রাপ্য সুবিধা, অর্থাৎ বিদ্যুৎ বলুন বা পাহাড়ি সম্পদের ব্যবহার বলুন, কোনোটাই পাচ্ছে না। এবং নেক্সট যে অসুবিধা তারা দেখাচ্ছেন তারা হলো কেন্দ্রীয় নীতিতে তারা কম অংশগ্রহণ করছেন। যেমন ধরুন, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত বৈঠক বা আদার্স মিটিং হয়, সেখানে এই আঞ্চলিক অর্থাৎ যে পাক অকুপাইড কাশ্মীরের যে সমস্ত নেতৃসভায় মন্ত্রিত্বরা রয়েছেন তাদের অগ্রাধিকার কম দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বেকারত্ব, মৌলিক পরিষেবা প্রচুর পরিমাণে অভাব এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত কিছুর কারণেই কিন্তু আন্দোলন প্রকৃতভাবে শুরু হয়। কিন্তু আন্দোলন তো আর খালি খালি শুরু হয়ে যায় না। আন্দোলনকে শুরু করতে গেলে যে সমস্ত প্রবলেম বা ফল্ট লাইন আছে সেগুলোকে আস্তে 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 চিহ্নিত করতে হয়। এই চিহ্নিত করার কাজ কিন্তু কোনো এক এজেন্সি শুরু করে দিয়েছিল কয়েক বছর আগে, কয়েক দশক আগে। ধীরে 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 তাদের কিন্তু সেই যে ফল্ট লাইনগুলো সেগুলো ধীরে 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 অ্যাম্প্লিফাই হয়েছে। এরপর সেগুলো বিস্ফোরিত হতে শুরু হয়েছে। চলুন অ্যাকচুয়ালি কি করে বিস্ফোরিত হলো বিষয়টা আমি আপনাকে বলি। দেখুন, এই আন্দোলনের নেতৃত্বে আছেন স্থানীয় নাগরিক সংগঠন এবং সমতামূলক রাজনৈতিক দল। তারা কি করছে? তারা অ্যাকচুয়ালি একটা দল তৈরি করেছে, JAAC, অর্থাৎ জয়েন্ট আজাদ অ্যাকশন কমিটি বা অনুরূপ জোট। তারা কি বলছে? তাদের দাবিগুলো মূলত সুশাসন ও অর্থনৈতিক অংশগ্রহণ নিয়ে। পাকিস্তান সরকার কিন্তু এগুলোকে সন্ত্রাসবাদ বা বিদেশি প্ররোচনায় উস্কানিমূলক হিসেবে দমন করার চেষ্টা করছে। ব্যাস, অনলাইনে যোগাযোগ বিচ্ছিন্ন করা, নেতৃত্বদের গ্রেপ্তার করা, পুলিশি হেফাজত করা এবং নির্বিচারে গুলি চালানো। এই কঠোর দমন পীড়ন নীতির কারণেই শুরু হয়ে যায় এই অহিংস আন্দোলন থেকে সহিংস আন্দোলন। পুলিশ নির্বিচারে কাঁদানি গ্যাস ছোড়ে, জল কামান ছোড়ে, গুলির ব্যবহার করে, আর শুরু হয় মৃত্যু মিছিল। সরকারি সংখ্যা নিয়ে যদিও এখনো সেইভাবে কিছু প্রকাশ পাওয়া যায়নি, তবে
কয়েকশো মানুষের প্রাণ গেছে এখানে। শুধু তাই নয়, চিকিৎসা পাচ্ছে না, ইন্টারনেট বন্ধ, সাধারণ মানুষের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু এখন আমি আপনার সঙ্গে এখন কথা বলবো যে কেন এই পিওকে হঠাৎ করে আন্দোলন শুরু করে দিল। দেখুন, ধরে নিন আপনার বাড়ির একই বাবার দুই ছেলে, এক ভাই একজনের আন্ডারে রয়েছে, একজন আরেকজনের আন্ডারে রয়েছে। তো এ কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, কিন্তু তাকে ভুলিয়ে ভালিয়ে কাজ করানো হচ্ছে। আর বিকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে তার সমস্ত সুযোগ সুবিধা, যেমন তাকে ভালো খেতে দেওয়া হচ্ছে, ভালো কিছু সুবিধা দেওয়া হচ্ছে, পড়াশুনো থেকে শুরু করে এভরিথিং, তার পরিবারকে দেখা হচ্ছে। তখন এই যে বি ভাইকে দেখে এ ভাইয়ের হিংসে হবে। তখন এ ভাই বলবে আমি যার আন্ডারে বি রয়েছে আমি তার আন্ডারে চলে যাব। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে সেটাই। পিওকে এতদিন পর্যন্ত ওই ধর্মীয় সুরসুরি দিয়ে তাদের রাখা হয়েছিল, কিন্তু বর্তমানে তারা দেখতে পাচ্ছে কি যে ভারতের সঙ্গে যে এই জম্মু কাশ্মীর রয়েছে তাদের ডেভেলপমেন্ট অনেক বেশি। তারা কম পয়সায় চাল পাচ্ছে, কম পয়সায় রেশন পাচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে। অপরপক্ষে পিওকে সবসময় কষ্টে, দুঃখে, যন্ত্রণায় তো ডুবে আছেই, উপরন্তু সেখানকার যে সমস্ত সম্পদ সেগুলোকেও কেড়ে নিয়ে যাচ্ছে এই পাকিস্তানে যে পাঞ্জাব রয়েছে, সেই পাঞ্জাব প্রদেশ। তো স্বভাবতই তারা কিন্তু আন্দোলন করছে। এরপরে আসছি চীনের মদত। দেখুন, চীন আর তুরস্কের মতো কিছু দেশ পাকিস্তানের সার্বভৌমত্ব বিষয়ে সমর্থন দেখিয়েছে। ভারতীয় কূটনীতিবিদরা আনুষ্ঠানিকভাবে আভ্যন্তরীণ বিষয়ের মন্তব্য সীমাবদ্ধতা রেখেছে, কিন্তু নীরব সমর্থন আর তথ্যভিত্তিক কূটনৈতিক চাপ বিস্তৃতভাবে লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, এখানে একটা বড় পয়েন্ট আমি আপনাকে তুলে ধরছি, ভালো করে শুনুন। দেখুন, পাকিস্তান একই সময়ে একাধিক সংকটে জর্জরিত। আমরা প্রত্যেকেই জানি, একদিকে আফগান সীমান্তে কি হচ্ছে, তালিবানরা যে বিষয়টা ঘটাচ্ছে আর কি, মানে এটা আমি বলছি না বা ভারতীয় কোনো এজেন্সি বলছে না, এখানে তো বালুচিস্তানে বালুচরা তাদের জাতীয়তাবাদী বিদ্রোহ আন্দোলন করছে। এখানে ভারতের কোনো হাত নেই, ভারতীয়রা অফিসিয়ালি স্বীকারও করে না। আবার অপরদিকে কাশ্মীর উপত্যকায় যা হচ্ছে সেটা আমি এখন ব্যাখ্যা করছি। সবে মিলিয়ে পাকিস্তানের নিরাপত্তার অর্থনৈতিক রিসোর্স যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সে আর বলার অপেক্ষাই রাখে না। অ্যাকচুয়ালি এখানে সাঁড়াশি আক্রমণ চলছে। ব্যাপারটা আমি বলি, একদিক দিয়ে আপনার বালুচিস্তান বালুচরা চাপ দিচ্ছে, অপরদিকে কাশ্মীররা চাপ দিচ্ছে। এখানে কাশ্মীরের অবস্থাটা কীরকম বলুন তো, ছেড়ে দেমা কেঁদে মাচির মতো অবস্থা। যাই হোক, এখানে কেন্দ্রীয় সরকার দুর্বল হতে চলেছে। অপরদিকে আরেকটা বিষয় রয়েছে, শুনুন। আপনারা নিশ্চয়ই আজকে মানে কালকে খবর তো দেখেই নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল। ভালো করে বুঝবেন কিন্তু, যেহেতু আপনি জিওপলিটিক্যাল অ্যানালাইজার বা জিওপলিটিক্যাল খবর শুনতে ভালোবাসেন, এই বিষয়টা আমি আপনাকে বলে রাখি। দেখুন, পাকিস্তান আমেরিকাকে বন্ধু বন্ধু বলে আসতো, যদিও আমেরিকার কিছু এসে যায় না, পাকিস্তান বন্ধু হলো না শত্রু হলো। ইরানকে বসে রাখার জন্য পাকিস্তানকে জাস্ট ইউজ করার দরকার ছিল, সেজন্য ইউজ করতো। সেখানে পাকিস্তান যতই আমাদের যে শাহবাজ শরীফ লাফালাফি করুক না কেন, সবাই জানে যে বিষয়টা সেরকম নয়, সমানে সমানে নয়। পিস্টক হতে চেয়েছিল পাকিস্তানে, সেটাও হয়নি, সেখান থেকে ব্যর্থ হয়েছিল। অপরদিকে আপনি যদি ইসরায়েলের দিকে তাকান, ইসরায়েল তো বলেই রেখেছে, কি বলুন তো, যে ইরানের পর পাকিস্তানের পালা। তো পাকিস্তানের যদি পালা আসে, অতএব বুঝতেই পাচ্ছেন যে পাকিস্তানের উপর কীরকম চাপ আসছে। অপরপক্ষে বালুচরা তো রেডি হয়ে বসে রয়েছে। এইদিকে রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের ডিল হয়ে গেছে। কি ডিল? ডিফেন্স ডিল। আফগানিস্তানের কাছে এখন পর্যন্ত এয়ার ডিফেন্স সিস্টেম নেই। সেই সুযোগে পাকিস্তানরা বারবার আফগানিস্তানকে আক্রমণ করছিল। চিরদিন কাহারও সমান নাহি যায়, ঠিক পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু সেটাই হলো। দুর্বলের উপর আক্রমণ চালাচ্ছিল না। রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের চুক্তি পাকা। লোকে বলছে যে হয়তো কোনো একটা এজেন্সির হাত রয়েছে, না আমি বলছি না, কিন্তু যাই হোক চুক্তিটা হয়ে গেছে। এইবার পুরনো যে সমস্ত ওই হেলিকপ্টার বা
চপারগুলো ছিল ওগুলো ঠিক করে সারানো হয়ে যাচ্ছে। ওই চপারগুলো দিয়ে যখন আফগানিস্তান পাকিস্তানের উপর আক্রমণ চালাবে আর বালুচরা ঠিক সেই সময় পাকিস্তানের উপর আক্রমণ করবে, আর ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের উপর আক্রমণ করবে ওই বিদ্রোহীরা পিওকে। ভাবুন তো কিরকম সাঁড়াশি আক্রমণ হবে। যাই হোক, এই সমস্ত ঘটনা তো চলছে। এখন আমি লাখ টাকার একটা প্রশ্ন করি, এতে ভারতের লাভ কি? আর ভারতের এতে ভাবারই বা কি আছে? দেখুন, প্রথম কথা, পাকিস্তান ভেতরে ব্যস্ত থাকলে সীমান্ত ভিত্তিক ব্যবহার কমার সম্ভাবনা কিরকম? সন্ত্রাসী সংগঠনগুলোর হাতে লোভ আর অর্থায়ন কমে যাবে, অর্থাৎ সংগঠনগুলোর কাছে অর্থ আসবে না, অর্থ দেয় তো পাকিস্তান। সে যদি এই সমস্ত বিদ্রোহে ব্যস্ত থাকে তো কে অর্থ দেবে? অতএব ভারতবর্ষ কিন্তু নিজেদের ডেভেলপমেন্ট কয়েক দশক ইজিলি, অন্তত 20 বছর ইজিলি চালিয়ে নিতে পারবে। 2 নম্বর কি? কূটনৈতিক সুযোগ। এই ফাঁকে একটা কথা বলে রাখি, আমরা মাঝে মধ্যে আপনি যদি একটু 2-3 মাস আগে একটু খবর রেখে দেখেন, ঠিক যখন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হবে ঠিক তার আগে আমরা জানি আমাদের ভারতীয় যে সমস্ত ডিপ্লোমেটরা রয়েছেন তারা অলরেডি ইসরায়েলে গিয়ে একটা চুক্তি সেরে এসেছিল। খুব মনে করে দেখুন, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে ভারতবর্ষের যে একটা ভালো আঁতাত রয়েছে, সেটা, সেই মেসেজটা কিন্তু আমেরিকার কাছে রয়েছে। আমেরিকা না চাইলেও ভারতীয়দের সঙ্গে একটা ওপরে ওপরে সুগার কোটিং বন্ধুত্ব তাকে রাখতেই হবে, কারণ ইসরায়েলের সঙ্গে ভারতের কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে। যাই হোক, আন্তর্জাতিক, যেটা বলছিলাম যে 2 নম্বর কি হবে? কূটনৈতিক সুযোগ বাড়বে ভারতের। কিরকম? আন্তর্জাতিকভাবে পাকিস্তানের উপর চাপ বাড়ার ফলে ভারতীয় কূটনীতির জায়গা আস্তে আস্তে মজবুত হবেই। নেক্সট 3 নম্বর কি হবে? আর্থিক এবং প্রযুক্তিতে বিনিয়োগ ঘটবে। দেখুন, ভারতবর্ষের যে এই স্থিতাবস্থা আরও যদি মজবুত হয়, কেন মজবুত হবে? কারণ পাকিস্তান যদি তাদের আভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যস্ত থাকে তাহলে ভারতের ওপর বিভিন্ন ধরনের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ বা বিভিন্ন ধরনের আন্দোলনমূলক কার্যকলাপ বা জঙ্গি কার্যকলাপ চালায়, সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর যখনই বন্ধ হয়ে যাবে, বিদেশি যে সমস্ত বিনিয়োগকারীরা রয়েছে, বিদেশি যে সমস্ত কোম্পানিরা রয়েছে, তখন কিন্তু ভারতে বিনিয়োগের জন্য নিরাপদ জায়গা বলে মনে করবে এবং ইনভেস্ট আরও বাড়বে। তার ফলে ভারত কিন্তু সরাসরিভাবে আর্থিক দিক দিয়ে অনেক বেশি ডেভেলপ করবে। আচ্ছা, আরেকটা খবর আপনাকে দিয়ে রাখি, একটা খুশির খবর। আমাদের ভারতীয় রুপি তো ধীরে 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 ডাউনফল হচ্ছিল। আমরা জানি কালকে অটোমেটিক আগামী কাল এটার কিন্তু একটা শান্তি চুক্তি হওয়ার সিদ্ধান্ত হয়েছে, যে কারণে আমরা জানি যে হরমুজ প্রণালী খোলার ফলে ভারতবর্ষের কিন্তু আবার রুপির দাম বাড়বে এবং এই তো আস্তে আস্তে যখন ডেভেলপ হবে, বিদেশি কোম্পানিগুলো ধীরে ধীরে আসতে শুরু করবে, ভারতবর্ষের রুপি কিন্তু ডেভেলপ করবে এবং ভারতীয় অর্থনৈতিক দিক দিয়ে একটু পিছিয়ে গিয়েছিল আবার কিন্তু ধীরে ধীরে গ্রোথ নিতে শুরু করবে। তবে সেটা কিন্তু মনে রাখবেন, সেটা কাল থেকেই শুরু হবে না, পরশু থেকেই শুরু হবে না, মিনিমাম 3 থেকে 6 মাস রাখবে এই ডেভেলপমেন্টটা ফিরে আসতে। ভারত যদি নীতিগতভাবে সহায়তা করে তাহলে কিন্তু সেটা নিরাপদ বা আইনসম্মত হবে। দেখুন, উদ্বাস্তু সংকট কমে যাবে, বড় সংখ্যক শরণার্থী সীমান্ত এলাকায় চাপ সৃষ্টি করতে পারে। এই ভারতের ডিপ্লোমেটরা ধীরে ধীরে কিন্তু তাদের একটু একটু করে দাবার গুটি দিয়ে কিভাবে এই পিওকে আমাদের দেশের সঙ্গে যুক্ত করবে, এটাই কিন্তু দেখার বিষয়। তবে হ্যাঁ, এটা কিন্তু কাল হবে না, পরশু হবে না, 5 দিন বাদে হবে না, 10 দিন বাদে হবে না, একটু টাইম লাগবে, একটু টাইম। তার জন্য ভারতের সঙ্গে আমাদের থাকতে হবে। আমাদের প্রত্যেককে ভারতের অর্থনীতি যাতে ডেভেলপ করে, আমাদের প্রত্যেককেই কিন্তু এই ভারতবর্ষকে ডেভেলপ করার জন্য সুযোগ দিতে হবে। প্রত্যেককে আমাদেরকে হেল্প করতে হবে ভারতবর্ষকে। তার জন্য আমরা একটু একটু করে কাজ করতে পারি। আমরা জানি বিন্দু বিন্দু দিয়েই কিন্তু সিন্ধু তৈরি হয়। আপনার মধ্যে একটা কথা আসতে পারে, আমি কি করে ডেভেলপ করব? কেন পারবেন না? আপনিও পারবেন।
আপনি একটু ইনকাম করুন, সেই ইনকামের একটু ট্যাক্স দিন। আপনি একটু দেশের জন্য কাজ করুন, আপনি একটু যত টাকা ইনকাম করছেন তার থেকে একটু বেশি কিছু করুন, আপনার পাশের মানুষটাকে সাহায্য করুন। দেখবেন ধীরে ধীরে ভারতবর্ষ আমাদের স্বর্গের মতো হয়ে গেছে। পিওকে আরও কিছু জায়গা আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্ত হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার জন্য আপনাকেও কিন্তু সেই আন্দোলনে ভূমিকা গ্রহণ করতে হবে। দেখুন, আজ এই পর্যন্তই, আর এই ভিডিওটি বড় করব না। আমরা সবাই জানি যে আমাদের জম্মু কাশ্মীর আমাদের অধিকৃত হোক, এবং ভারতবর্ষের যে ম্যাপ, সেই ম্যাপটা সম্পূর্ণভাবে আমাদের সামনে আমাদের অধিকৃত হোক, এই আশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ। বন্দে মাতরম।